প্রতিবার ঠিক ৯টায়। আরও একটি নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে এলো ভয়। আজকের গল্প নতুন বউ শাকচুন্নির কবলে। গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি অরিন্দম। তাই শুরু করতে চলেছি আজকের গল্প নতুন বউ শাকচুন্নির কবলে। এখন আমি ভবঘুরে ভেগধারী সাধু। ফটিকতন্ত্র সাধকের কাছ থেকে দীক্ষা নিয়ে শ্মশানে, নদীর পাড়ে ও গভীর অরণ্যের মধ্যে বসে মা ভৈরবীর সাধনা করে সিদ্ধিলাভের চেষ্টা করছি মাত্র। এইভাবেই ঘুরতে ঘুরতে প্রায় অনেক দিন কেটে গেছে। একদিন ঘুরতে ঘুরতে বেশ সন্ধ্যা হয়ে গেছে। আশেপাশে কোনো গ্রাম না দেখতে পেয়ে মাঠের মাঝখানে কোনো একটা গাছের তলায় বসে রাতটা কাটিয়ে দেব বলে চিন্তা ভাবনা করলাম। কিন্তু জল খেতে হবে তো। সারাদিন রোদে রোদে ঘুরে খুবই ক্লান্ত হয়ে পড়েছি আমি। একটু জল না খেলে ক্লান্তিটা যে দূর হবে না। কাছে তো কিছুই খাবার সঙ্গে করে আনিনি আমি, তাই জল খাওয়াটা খুবই জরুরি বলে মনে করলাম। চিন্তা করলাম একটু সামনের দিকে এগিয়ে গেলে কি জলের সন্ধান পাওয়া যাবে। এই চিন্তা করে খোলা বিস্তীর্ণ মাঠের উপর জল খোঁজার উদ্দেশ্যে রওনা দিলাম আমি। বেশি দূরে যেতে হলো না। মিনিট ১৫ যাওয়ার পর দেখতে পেলাম সুবিশাল পূর্ণিমার আলোয় ঝকঝক করছে দিঘির জল। মনে মনে ভাবলাম, যাক, বাঁচা গেছে। এই তেপান্তরের মাঠে পড়ে জল পিপাসায় অন্তত প্রাণটা দিতে হবে না। আশ্বস্ত হয়ে ঝলমল করা দিঘির জলে নেমে মনের আনন্দে জল পান করলাম। জলপান করবার পর ঝিল থেকে উঠে আসলাম। ঝিলের পাশে তাকিয়ে দেখি একটা মস্ত বড় শেওড়া গাছ। শেওড়া গাছে অনেক শুকনো ডাল দেখতে পেলাম। ভাবলাম এই শুকনো ডাল দিয়ে আজকে ধুনি জ্বালিয়ে এই গাছের তলাতেই রাতটা কাটিয়ে দেব। কালকে ভোর হলে আবার রওনা দেওয়া যাবে। এই চিন্তা ভাবনা করে কিছু শুকনো ডাল সংগ্রহ করে এনে সেই শেওড়া গাছের তলায় ধুনি জ্বালিয়ে বসে পড়লাম। রাত ক্রমশ গভীর হতে লাগলো। ঝিঝির ঢাক মিলিয়ে এলো অদূরে। শুধু দূর থেকে ভেসে আসছে শেয়ালের ডাক। শরৎকালের মৃদুমন্দ বাতাস গায়ে লাগতেই কখন যে ঘুমিয়ে পড়েছিলাম তা জানি না। ঘুম ভাঙল দূর থেকে আসা কোনো এক অদৃশ্য গোলযোগে। কানে এলো কয়েকটি অদৃশ্য পুরুষ কণ্ঠের শব্দ। প্রথমে ভাবলাম যে আমার মনের ভুল হতে পারে। তা না হলে এই অন্তহীন তেপান্তরের মাঠে কে আসবে এই দুপুর রাতে। এই মনে করে মনকে সান্ত্বনা দিচ্ছি। এমন সময় আবার শুনতে পেলাম কয়েকটি পুরুষ লোকের কণ্ঠস্বর। ঝেড়ে মেরে উঠে বসলাম। ভালো করে কান পেতে শুনলাম। না, এ তো আমার মনের ভুল নয়। বেশ স্পষ্টই শোনা যাচ্ছে আওয়াজটা। চিন্তা করলাম, কে হতে পারে এই দুপুর রাতে এই খোলা মাঠে তেপান্তরে। দেখবার জন্য উঠে দাঁড়ালাম। দেখতে পেলাম খুব দূর থেকে কয়েকটি ক্ষীণ আলো মাঠের মধ্যখানে এ মাথা ও মাথা ছুটে বেড়াচ্ছে। চিন্তায় পড়ে গেলাম, কে হতে পারে দুপুর রাতে। দেখতে হচ্ছে। তাদের দেখার জন্য আমি ওই ক্ষীণ আলোকে উদ্দেশ্য করে এগোতে থাকলাম। এগোতে এগোতে বেশ মাইল খানেক চলে আসার পর দেখতে পেলাম কয়েকটি লোক হ্যারিকেন হাতে কি যেন খুঁজে বেড়াচ্ছে। কিন্তু কি খুঁজছে ওরা
বুঝতে পারলাম না। এই বিষয়টা জানবার জন্য পাশে থাকা একটি লোককে জিজ্ঞাসা করলাম, কই শুনছেন? এই যে আপনাকে বলছি। কে আপনি? একবার শুনুন তো। লোকটি আমার কাছে এলো। তাকে জিজ্ঞাসা করলাম, আগে কি হয়েছে ভায়া? তোমরা এই দুপুর রাতে লণ্ঠন হাতে এই তেপাত্তরের মাঠে কি খুঁজে বেড়াচ্ছ এই রাতের অন্ধকারে? কারো কি কিছু চুরি হয়েছে, না ডাকাত পড়েছে? তোমাদের পোশাক আশাক দেখে মনে হচ্ছে তোমরা কোনো অনুষ্ঠান বাড়ি থেকে ফিরছো। আসলে কি হয়েছে বলুন তো? আমার কথা শুনে লোকটি আমাকে প্রশ্ন করলো, আর বলবেন না, যা হওয়ার নয় তাই তো হয়েছে। কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। কে আপনি? আমি নিজের পরিচয় দিলাম। বললাম, আমি ওই যে দূরে একটা শ্যাওড়া গাছ দেখা যাচ্ছে, ওখানেই আমি আজকের রাতটার জন্য বিশ্রাম নিচ্ছিলাম। কিন্তু হঠাৎ করে তোমাদের এই আলো ও চিৎকার শুনে বিষয়টা দেখতে এলাম। এই পর্যন্ত আর কি, তেমন কিছুই নয়। লোকটি আমার কথা শুনল, দিয়ে একটু চুপ করে থেকে বলল, ও, তবে তো আপনি ঠাকুর মশাই হলেন। তা ভালোই হয়েছে, ভগবানের কাজ ভগবান করে। আসলে কি হয়েছে, পাশের গ্রাম থেকে নতুন বরকে নিয়ে পালকি চড়ে ফিরছিলাম গ্রামে। ঠিক এমন সময় অঘটন হবে যে তা তো বুঝতেই পারেনি। এই অঘটনের কথা শুনে হঠাৎ করে মনে পড়ে গেল, আমি মনে মনে একটা অঘটনের ইঙ্গিত পাচ্ছিলাম বটে, কিন্তু সেটা যে কি সেইটা ঠিক বুঝতে পারছিলাম না। আসলে গুরুদেব আমায় সেই শক্তি প্রদান করে গেছেন যে যে কোনো অঘটনের আগে আমি ইঙ্গিত পাবো যে কি ঘটতে চলেছে, কিন্তু অঘটনটা যে কি তা জানা দরকার। আমি লোকটিকে জিজ্ঞাসা করতে লোকটি যা বলল তা শুনে আমার হৃদস্পন্দন বেড়ে গেল। লোকটি বলল, আহ আসলে পাশের গ্রাম থেকে বরযাত্রী সহ বউকে নিয়ে পালকি চড়ে বাড়ি ফিরছিলাম, কিন্তু মাঝ রাস্তায় ভীষণ ঝড় উঠতেই পালকি নামিয়ে এই এই যে সবাই গাছের তলায় আশ্রয় নিলাম। শুধুমাত্র নতুন বউ ছিল পালকিতে। ঝড় থামতেই পালকির মধ্যে থেকে দেখি বউকে আর খুঁজে পাওয়া যেতেছে না। কিন্তু নতুন বউ যাবে কোথায়? প্রাকৃতিক প্রয়োজনে গেলে তো কোনো মেয়ে মানুষকে নিয়ে যাবে বা এতক্ষণে ফিরে আসার কথা। আর পালকি তো আমাদের সামনেই দাঁড় করানো ছিল। আমাদের সামনে থেকে নতুন বউ কোথায় যাবে? সে কি উধাও হয়ে যাবে নাকি? তাই সবাই মিলেমিশে খুঁজছিলাম আর কি। মনে মনে ভাবছিলাম, ঝড় তো ওঠেনি। ঝড় হলে তো আমি রীতিমতো বুঝতে পারবো দিব্যি পূর্ণিমার চাঁদ হাসি হাসি মুখ করে পৃথিবীর দিকে চেয়ে আছে যে। তবে কি এইরূপ প্রতিক্রিয়ার কি মানে হতে পারে? মনের মধ্যে উত্তেজনাটা আরো বেশি মাথা চাড়া দিয়ে উঠেছে। একটা অস্বস্তির ভাব লক্ষ্য করছিলাম নিজের উপরে। এইসব লক্ষণ আমার তখনই হয় যখন কোনো অশরীরী আত্মা কোনো অঘটন ঘটানোর জন্য প্রাণপণ চেষ্টা করে। তবে কি হতে পারে এটা? আমি লোকটিকে তাড়াতাড়ি করে বললাম, আগে কিছু মনে করবেন না, আমাকে কি আপনি পালকির কাছে নিয়ে যেতে পারেন? বেশিক্ষণ মানে সময় নষ্ট করা যাবে না, না হলে মস্ত বড় একটা অঘটন ঘটতে পারে। লোকটি
আমার কথা শুনে যেন স্তম্ভিত হয়ে গেল। বলল, আগে আগে হ্যাঁ 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 ঠাকুর মশাই, তবে কি অঘটনের কথা বলছেন? সে কিছুক্ষণ পরই তোমরা বুঝতে পারবে। আগে নিয়ে তো চলো। হ্যাঁ 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 হ্যাঁ, চলুন 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 ঠাকুর মশাই, চলুন। একমাত্র আপনিই পারেন আমাদের এই অস্বস্তি থেকে রক্ষা করতে। চলুন ঠাকুর মশাই, চলুন। গাছতলায় এসে দেখি সব বরযাত্রীরা সহ বউকে এদিক ওদিক খুঁজে ব্যস্ত হয়ে পড়েছে, আর পালকিটা গাছতলায় বসানো রয়েছে। আমি পালকিটার কাছে যেতেই কেমন একটা পোড়া গন্ধ নাকে এলো। গন্ধটাকে ভালোভাবে শোকবার চেষ্টা করলাম। বুঝতে পারলাম মাছ পোড়ানো ভ্যাপসা গন্ধ। আমি জানি এই গন্ধ কখন বের হয়। আশেপাশে কোনো অশরীরী প্রেতাত্মা থাকলেই সম্ভবত এই গন্ধ পাওয়া যায়। তবে কি নতুন বউকে প্রেত নিতে অদৃশ্য করে নিয়ে গেছে পালকির ভিতর থেকে? তাই হয়তো কেউ দেখতে পায়নি। এটাই হবে সম্ভবত। এই ধরনের কাজকর্ম করে থাকে এই শয়তানি পেতনিরা, বউ শাকচুনিরা। মনে মনে রাগ হলো। বললাম, দাঁড়া, ওদের মজা দেখাচ্ছি। শাকচুনি, এইবার তোর বধিব পরাণ। লোকগুলোর উদ্দেশ্যে বললাম, আচ্ছা, কিছু কাঠ জোগাড় করতে পারো? আমার কথা শুনে লোকটি বলল, আগে হ্যাঁ পারি, কিন্তু এই দুপুর রাতে কাঠ দিয়ে কি হবে? আরে আনুনি না, তারপরে সব বলছি খুলে। যান, দেরি করবেন না। আমার কথা শুনে লোকটি বেরিয়ে গেল কাঠ জোগাড় করার উদ্দেশ্যে। কাঠ জোগাড় হয়ে গেলে ধুনি জ্বালালাম। গুরুদেবের শিক্ষা মতো পেতনির জপ আরম্ভ করলাম। ওম ক্রিং প্রিং ফট। ভূত প্রেত পেতনি করব আমি বশ। আয় যায় পেতনি ভূত সহায়, তোদেরকে নিয়ে আমি করব এবার বশ। কিছুক্ষণ মন্ত্র উচ্চারণ করবার পর দেখতে পেলাম সামনের গাছপালা ভাঙতে ভাঙতে কি একটা অদৃশ্য শক্তি আমার দিকে এগিয়ে আসছে। ধনির সামনে আসতেই অদৃশ্য শক্তি একটি নারী মূর্তিতে রূপান্তরিত হলো। মুখটা দেখা যাচ্ছে না, কারণ গোটা মুখে ঘোমটা টানা, আর পরনে সাদা ধোয়া শাড়ি। পায়ের দিকে চোখ পড়তেই চমকে উঠলাম। দেখতে পেলাম পায়ের পাতাটা মানুষের মতো স্বাভাবিক নয়, পায়ের পাতাটা উল্টো দিকে ঘোরানো। স্ত্রী মূর্তি চেঁচিয়ে বলল, আমাকে আমাকে ডেকেছিস? কেন ডেকেছিস? কেন ডেকেছিস তুই? আমাকে ডাকার সাহস কে দিল তোকে? জানিস না? জানিস না আমাকে ডাকার পরিণাম কি? বলে নারী মূর্তি বিকট স্বরে হাসতে লাগলো। আমি বললাম, নতুন বউ কোথায়? তাড়াতাড়ি বল, এক্ষুনি বল, তা না হলে
তোকে এই ধনির আগুনে জ্বালিয়ে দেব আমি। নারী মূর্তি বলবো, বলবো না। দিয়ে আবার সেইভাবে অট্টহাসি করতে লাগলো। হাসি থামিয়ে বলল, না বললে কি করবি আমায়? কিচ্ছু করতে পারবি না। দিয়ে শোনা গেল তার রাগের গোগানির আওয়াজ। বললাম, তবে রে শাকচুন্নি। আমার ঝোলায় মরা পোড়ানো সর্ষে ছিল, তা বার করে মন্ত্রপাঠ করতে করতে থুনিতে মারতে লাগলাম। ওং প্রিং ছট, সর্ষে পোড়া ফট। এইবার শাকচুন্নি, তোর ঘাড় মোটকে দেব আমি মরাত। আহ! তার ফলে শাকচুন্নি মরণ যন্ত্রণায় ছটপট করতে লাগলো আর চিৎকার করতে করতে বলতে লাগলো, ছেড়ে দে, ছেড়ে দে আমায়। জ্বলে গেল রে, জ্বলে গেল। দাঁড়া, দাঁড়া, দাঁড়া বলছি, ছেড়ে দে, ছেড়ে দে আমায়। নতুন নতুন বউকে আমি পুকুরের পাশে গাছতলায় তুলে রেখে এসেছি। তবে যা, তবে যা, এক্ষুনি যা, নতুন বউকে আমার সামনে নিয়ে আয়, যা। আর শুনে যা, যদি আমার সাথে চালাকি করার চেষ্টা করিস তাহলে ফলটা কিন্তু ভালো হবে না, এই আমি বলে দিলাম। হ্যাঁ, হ্যাঁ, আমি যাচ্ছি। ও, মরে গেলাম রে। ও, কিছুক্ষণ পরে কিছুক্ষণ পরে শাকচুন্নি নতুন বউকে নিয়ে মাটিতে শুয়ে দিল, দিয়ে বলল, এইবার আমাকে ছেড়ে দাও। আমি বললাম, যা, এই যাত্রায় তোকে ছেড়ে দিলাম, কিন্তু ভবিষ্যতে এইরম যদি তুই আবার করে থাকিস তাহলে তোকে আমি শেষ করে দেব। যা, দূর হ, দূর হ মুখ পুড়ি আমার সামনে থেকে, চলে যা। অজ্ঞান অবস্থায় নতুন বউ মাটিতে লুটিয়ে পড়েছিল। চোখে জলের ছিটা মারতেই নতুন বউয়ের চোখ খুলে বলল, আমি কোথায়? বললাম, মা তুমি ঠিক আছো, আর কোনো ভয় নেই তোমার। মেয়েটি উঠেও সে আমায় বলল, আপনি কে বাবা? দিয়ে আমায় নমস্কার করতে যাবে তখনই লোকটি বলে উঠল, আসলে উনি একজন তন্ত্র সাধক ঠাকুর মশাই, ওই তোমাকে বাঁচিয়েছে। বললাম, আহা হা হা হা, এ তুমি কি করছো মা? নারীরা মায়ের সমান হয়, মা হয়ে কি ছেলের পায়ে হাত দেওয়াটা কি মানায় মা? মা তা কি শোভা পায়? আমি একজন ভবঘুরে মা, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, শ্মশান বা কোনো পোড়া বাড়িতে হ্যাঁ, রাত কাটাই। আমার কপালে যাই জোটে তাই আমি শান্তিভাবে আস্বাদন করি। ঠিক সেই সময় মেয়েটি বলল, ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আজ আপনি আমার জন্য এত কিছু করলেন। আপনার জন্যই আমি পুনর্জীবন লাভ করলাম। আপনি না থাকলে আমার যে কি হতো, হয়তো আমার মৃতদেহটা পড়ে থাকতো ওই তাল গাছের উপরে। আমার নতুন বউ হয়ে এই শ্বশুর বাড়ি যাওয়াটা
বোধহয় আর হতো না। শুধু আপনার জন্যই এই সৌভাগ্য আমি লাভ করলাম। রাতের অন্ধকারকে বিস্তীর্ণ করে পৃথিবীতে ক্ষীণ আলোর সঞ্চলন হলো। গাছে গাছে পাখির দল কথা কয়ে উঠল। বললাম, তবে আমি যাই মা, বাড়ি ফিরে যাও। কই গো তোমরা, পালকি নিয়ে এসো, নতুন বউকে পালকিতে চাপিয়ে দাও। দুলিরা তাকে নিয়ে চলতে শুরু করলো। এইভাবেই শেষ হলো আজকের গল্প নতুন বউ শাকচুন্নির কবলে। আরও একটি নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে ভয় পরের সপ্তাহে মঙ্গলবার ঠিক রাত ৯ ঘটিকায়। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার এই গল্প রোমাঞ্চ অনুভূতি করতে থাকুন। ধন্যবাদ।